আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জয় বাংলা। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়েছে। শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভোর থেকেই লাখো মানুষের ঢল নামে মিরপুরের এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল বদর, আল শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বাঙালির চূড়ান্ত বিজয়ের মাত্র 2 দিন আগে ঘটে এই মর্মান্তিক হত্যাযজ্ঞ। তারা বেছে বেছে অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের হত্যা করেছিল। দিবসটিতে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 30 বছর এই মৌলবাদীদেরকে পৃষ্ঠপোষকতা করে রাষ্ট্রযন্ত্র চলেছে, তাই এদের শিকড় অনেক গভীরে। আমাদের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এদের মূলোৎপাটনের জন্য আজকে সারা জাতি কিভাবে ঐক্যবদ্ধ আপনারা নিশ্চয়ই গত 15 দিন যাবৎ লক্ষ্য করেছেন। সর্বস্তরের মানুষ সেটার প্রতিবাদ করেছে। যে এখনো মৌলবাদী, এখনো প্রতিক্রিয়াশীল শক্তি, সাম্প্রদায়িক শক্তি এখনো বাংলার মাটিতে তারা বিরাজমান রয়েছে, এবং যখনই তারা সুযোগ পাচ্ছে তখনই তারা সাপের মতো দংশন করার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করার প্রচেষ্টায় তারা লিপ্ত এখনো। সুতরাং আমাদেরকে আরও সজাগ থাকতে হবে। দর্শক, এই মুহূর্তে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, শুনতে পাচ্ছি? সিনথিয়া, আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। আপনি জানেন যে 14ই ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক 2 দিন আগে এদেশের বুদ্ধিজীবীদের, এদেশের শ্রেষ্ঠ সন্তান সূর্য সন্তানদের হত্যা করা হয়, এবং বুদ্ধিজীবী নিধনের মধ্য দিয়ে জাতিকে মেধাশূন্য করার যে চেষ্টা তারা করেছিল, নীল নকশা বাস্তবায়ন করেছিল, সেটি আমাদের জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। সেই বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে, তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল থেকেই লাখো মানুষের ঢল নেমেছে শ্রদ্ধা জানাতে। যদিও করোনা স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এখানকার স্মৃতিসৌধ কর্তৃপক্ষ বলেছিলেন যে একটু সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে তারা যাতে শ্রদ্ধা নিবেদন করে, কিন্তু আসলে বেলা 8টার পর থেকে একেবারে লাখো মানুষের যে পরিমাণ জনস্রোত হয়েছে, তাতে করে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। একদম সকাল 7টায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। করোনার স্বাস্থ্য ঝুঁকির বিবেচনায় তারা সশরীরে উপস্থিত হননি। এরপরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে মন্ত্রী পরিষদের সদস্য এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা এখানে শ্রদ্ধা জানান। ঢাকা দক্ষিণ সিটির পক্ষ থেকে এবং ঢাকা উত্তর সিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপরেই যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এখানে শ্রদ্ধা জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হচ্ছে। আমার পেছনে যে লাইনটি দেখছেন, লাইনে বহর, এটি বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে। তাদের কেন্দ্রীয় নেতাদেরকে নিয়ে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। এছাড়া শহীদ পরিবারের সন্তান রয়েছেন যারা, তারা এসেছিলেন শ্রদ্ধা জানাতে, এবং মুক্তিযুদ্ধের সংগঠকের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। এবং সবার কিন্তু মুখে একটি কথা হয়েছে, এবার রয়েছে যে স্বাধীনতার বিপক্ষে শক্তি যারা আছে, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে বা এই ধরনের অপচেষ্টা চালাচ্ছে, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে নিয়ে অবমাননার কথা বলছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ তারা সবসময় করবে। এবং এই যে
অপশক্তি রয়েছে, অপশক্তির বিরুদ্ধে তারা রুখে দাঁড়ানোর প্রত্যয় বা সেই রুখে দাঁড়ানোর শপথ কিন্তু আজকের দিনে তারা নিয়েছে এবং বেলা 12টা পর্যন্ত এখানে শ্রদ্ধা নিবেদন পর্ব চলবে। এবার 12টার পরে এই স্থানটি বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও কিন্তু মিরপুর শহীদ বুদ্ধিজীবী মানে স্মৃতিসৌধ ছাড়াও মানে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে রায়ের বাজার বদ্ধভূমিতে। সেখানেও শহীদ পরিবারের সন্তান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ সেখানে শ্রদ্ধা জানাবেন এবং এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই কিন্তু জাতির সূর্য সন্তানদের আজকে স্মরণ করা হচ্ছে, তাদের আত্মত্যাগকে স্মরণ করা হচ্ছে। ধন্যবাদ। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে জানাচ্ছিলেন আতিকা রহমান। 1971 সালে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী এদেশীয় দোসর রাজাকার আল বদর ও আল শামসের সহায়তায় জাতির মেধাবী সন্তানদের বেছে বেছে হত্যা করে। কিন্তু সে বাংলাদেশের জন্য বুদ্ধিজীবীদের এই আত্মত্যাগ আর কতটুকু প্রতিফলন ঘটছে আজকের বাংলাদেশে? শহীদ বুদ্ধিজীবী সন্তানরা বলছেন, সত্যিকারের সোনার বাংলা গড়তে এগোতে হবে আরো অনেক দূর। মারুফ রেজার রিপোর্ট। নিজেদের স্বাধীন করতে মরিয়া মুক্তি পাগল কোটি বাঙালি। মাত্র 9 মাসের মাথায় ডিসেম্বরের শুরু থেকেই খবর আসতে থাকে একের পর এক অঞ্চল পাকিস্তানি বাহিনীর কবল থেকে মুক্ত হবার। অন্যদিকে বিজয়ীর ঠিক আগ মুহূর্তে উপায় না পেয়ে নতুন ষড়যন্ত্রের নকশা আঁকে পাকিস্তানি সেনা ও তাদের এদেশীয় দোসররা বাঙালি জাতিকে চিরতরে পঙ্গু করে দিতে এক এক ধরে নিয়ে হত্যা করে শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক সহ জাতির মেধাবী সন্তানদের। 1972 সালে প্রকাশিত প্রশাসনিক তালিকায় বলা হয়, কেবল 14 ডিসেম্বরই সারা দেশে 1111 জন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। বাস্তবে যে সংখ্যা আরও বেশি। চরম নির্মমতার দুদিন পর 16 ডিসেম্বর পরাজয় মেনে নিতে বাধ্য হয় পাকিস্তানিরা। এরপর একে একে 49টি বছর পেরিয়ে 50-এ ছুঁই ছুঁই প্রিয় বাংলা। কিন্তু যে বাংলাদেশের স্বপ্নে জীবন দিয়ে গেছেন দেশের অগণিত মেধাবী সন্তান, সেই বাংলাদেশ কি এই বাংলাদেশ? অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সমাজতন্ত্র, গণতন্ত্র, তার চারটার কোনোটারই আসলে প্রতিফলন এই সমাজ ব্যবস্থা, আর্থিক ব্যবস্থা, রাজনৈতিক রিফরমেশন কোথাওর মধ্যেই এটা নেই। আমরা চাচ্ছিলাম যে সরকার জামাতকে নিষিদ্ধ করুক, এখনো করা হয় নাই। ধর্মকে ভিত্তি করে কোনো রাজনীতি হতে পারবে না। এগুলো, এই ক্লজগুলো আইনিভাবে পাশ হয়ে আসলে এটা আরো বেটার হতো, সেটা এখনো সম্পূর্ণ হয়নি। আমরা যদি আমাদের সেই 72-এর সংবিধানের কথা চিন্তা করি, সেখানে একটা বড় জায়গায় আমরা মাঝে মাঝেই পদস্খলনটা দেখি। সেটা হচ্ছে যে ধর্মনিরপেক্ষতার জায়গা বা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার যে জায়গাটি, বিভিন্ন সময় সেই বাধাগুলো এসেছে অথবা সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, কিন্তু সেইটার প্রতিবাদের জায়গাটা সবসময় তৈরি হয়নি। শহীদ সন্তানেরা বলছেন, সেই সময় বুদ্ধিজীবীরা রাজনীতির ঊর্ধ্বে কেবল দেশের স্বার্থের কথা ভাবতেন। এখন তারা রাজনীতির বেড়াজালে বন্দী। সমালোচনা মানেই তো ধ্বংসাত্মক সমালোচনা নয়, গঠনমূলক সমালোচনা। এবং গঠনমূলক সমালোচনার জায়গাটাই কিন্তু বুদ্ধিজীবীদের একটা বড় জায়গা এবং সুযোগ, যে দিক নির্দেশনাগুলো দেওয়া। তো সমালোচনা করার জায়গাটা তো মনে হচ্ছে যে হয় সমালোচনা হচ্ছেই না, অথবা গঠনমূলক সমালোচনা আমি করতে পারছি না। একটা নতুন জেনারেশন যারা মনে করছে কি যে সাহিত্যটা, শিল্পটা, আর্টটা, এগুলো বোধহয় একটা পপুলারিজম, যারা আসলে একটা প্রগতিশীলতাকে আঁকড়ে ধরে আপনাকে আমাকে দীক্ষিত করে রাস্তায় আনতে পারবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এই আপনার মৌলবাদের বিরুদ্ধে। সেই মধ্যবিত্ত শ্রেণী কিন্তু যারা এখন শিল্প সাহিত্যে আছেন, এদের বড় অংশ হয়ে গেছে আসলে ক্যারিয়ার স্টেক। এদের মধ্যে ওই চেতনাও নাই, ওই কমিটমেন্টও নাই। তবে আশাবাদী শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা, তারা বলছেন যে নিঃস্বার্থ আত্মত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশ তা ঠিক ঘুরে দাঁড়াবে সব প্রতিবন্ধকতা ছাপিয়ে। মারুফ রেজা, RTV, ঢাকা। কেবল ব্যক্তির নয়, বুদ্ধিজীবী হত্যার দায়ে সংগঠন হিসেবে আল বদর সহ অন্যান্য সংগঠনের বিচার সময়ের দাবি বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে আইন সংশোধনের প্রক্রিয়া চলছে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল। বুদ্ধিজীবী হত্যার দায়ে এখন পর্যন্ত 3 জনকে ফাঁসির দণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এর মধ্যে 2 জন বিদেশে অবস্থান করছে। আইনি মারপ্যাচে তাদেরকেও ফিরিয়ে আনা যাচ্ছে না। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত।
1971 সালের 15 নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তরুণ চিকিৎসক হুমায়ুন কবির ও আজহারুল হককে হত্যার মধ্য দিয়ে বুদ্ধিজীবী হত্যার মিশন শুরু করে পাক হানাদার ও তার এদেশীয় দোসর আলবদর বাহিনী। তাদের অপরাধ ছিল হাতিরপুলে ব্যক্তিগত চেম্বারে আহত মুক্তিযোদ্ধাদের গোপনে চিকিৎসা দেয়া। পরদিন তাদের মৃতদেহ হাত পা ও চোখ বাঁধা অবস্থায় মতিঝিলের নটরডেম কলেজের পাশে পানিতে পাওয়া যায়। তাদেরকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়। দেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের প্রতি এমন নৃশংসতা 15 ডিসেম্বর পর্যন্ত অব্যাহত রাখা হয়। সবচেয়ে বেশি বুদ্ধিজীবী হত্যার শিকার হন 14 ডিসেম্বর। বুদ্ধিজীবীদের হত্যার পেছনে পাক হানাদার বাহিনীর সঙ্গে সবচেয়ে বেশি ভূমিকা রাখে জামায়াতে ইসলামীর আধা সামরিক বাহিনী আলবদর। বুদ্ধিজীবী হত্যার দায়ে কতিপয় ব্যক্তির ফাঁসি হলেও সংগঠন হিসেবে পাক বাহিনী কিংবা আলবদরের বিচার হচ্ছে না। জামাত ইসলামী তো দলের সিদ্ধান্ত অনুযায়ী হত্যাটা করেছে। নিজাম ইসলামী মুসলিম লীগ এটা কিন্তু তাদের দলীয় সিদ্ধান্ত ছিল, এই ঘাতক বাহিনী তৈরি করবে এবং এদের হত্যা করবে। সুতরাং দলের বিচার না করে শুধু ব্যক্তির বিচার করলে বিচারটা অসম্পূর্ণ থেকে যাবে এবং আপনি ভিকটিমদেরকে প্রকৃত অর্থে ন্যায় বিচারটা দিতে পারছেন না। অ্যাটর্নি জেনারেল জানালেন, সংগঠনের বিচার করতে আইন সংশোধনের প্রক্রিয়া অব্যাহত আছে। একটা সংগঠনকে কীভাবে দায়ী করা হবে, কীভাবে শাস্তি দেওয়া হবে, সেই শাস্তিটা কীভাবে কার্যকর করা হবে, এই বিষয়গুলো সবগুলোই কিন্তু জড়িত। এই কারণে এটা করতে যায় সময় লাগবে। বুদ্ধিজীবী হত্যার দায়ে এখন পর্যন্ত জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ 3 জনকে ফাঁসির দণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্য 2 জন হলেন চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান। মুজাহিদের দণ্ড কার্যকর হয়েছে, কিন্তু মঈনুদ্দিন যুক্তরাজ্যে এবং আশরাফুজ্জামান যুক্তরাষ্ট্রে পলাতক। তাদের ফিরিয়ে আনতে আইনি মারপ্যাচ বাধার সৃষ্টি করছে বলে জানান তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে কিংবা যুক্তরাজ্যের সঙ্গে আমাদের কোনো এক্সট্রাডিশন ট্রিটি নেই, বন্দি বিনিময় চুক্তি নেই। আরেকটা সমস্যা হচ্ছে যুক্তরাজ্য বিশেষ করে তারা মৃত্যুদণ্ড সমর্থন করে না। এখন আসামিরা তো সেখানে তো আইনের আশ্রয় নিয়েছে যে বাংলাদেশে পাঠালে আমাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হবে। তারাও তো চেষ্টা করছে পালিয়ে থাকার, তারাও চেষ্টা করছে কোনোভাবে এখানে না আসার, যার ফলে এই বিষয়টা একটু সময় সাপেক্ষ হচ্ছে। তবে আমি আশা করি এটা ওদেরকে এনে এই দণ্ডটা কার্যকর করা যাবে। মুক্তিযুদ্ধের 49 বছর হয়ে গেলেও এখন পর্যন্ত শহীদ বুদ্ধিজীবীদের কোনো তালিকা হয়নি। এ নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা বলছেন, তালিকা তৈরির জন্য দ্রুত কাজ করছেন তারা। খান আলামিন, RTV, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। স্বপ্নের পদ্মা সেতু চালু হলে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের সঙ্গে দক্ষিণের মানুষের যোগাযোগ সহজ হবে। একই সঙ্গে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে এই অঞ্চলের মানুষের। ব্যবসায়ীরা জানান, দেশের বৃহত্তম এই সেতু নির্মাণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানী সহ সারা দেশে সরাসরি যোগাযোগের নতুন দ্বার খুলছে। সমুদ্রবন্দর মোংলার গতিশীলতা বাড়বে। খুলনা প্রতিনিধি SM মনিরুজ্জামান মনিরের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। পদ্মার উপর স্বপ্নের সেতু এখন দৃশ্যমান। মাওয়া ও জাজিরার প্রান্ত এক সুতোয় গেঁথে দৃষ্টিসীমানায় পূর্ণরূপে ভেসে উঠেছে 6.15 কিলোমিটারের সেতুর মূল অবকাঠামো। স্থানীয়রা জানান, পদ্মা সেতু এদেশের মানুষের কাছে নতুন প্রেরণার উৎস। পদ্মা সেতু বাস্তবায়নের সাথে সাথে আমাদের খানজানালি বিমানবন্দর চালু হবে, মোংলা বন্দর আরও গতিশীল হবে। এই অঞ্চল দিয়ে আমাদের রপ্তানি অনেক বেশি বেড়ে যাবে। শিল্প কলকারখানা গড়ে উঠবে, পর্যটন শিল্প গড়ে উঠবে, ফলে যেমন কর্মসংস্থান হবে তেমনি সরকারের রাজস্ব হবে। তারা বলেন, রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা অল্প সময়ের মধ্যে পণ্য পরিবহন করে মোংলা বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানিতে উৎসাহিত হবেন। পদ্মা সেতু এপার থেকে দক্ষিণাঞ্চলের সমস্ত এলাকার জেলাগুলো ডেভেলপ করবে। মানুষের বেকারত্ব দূর হবে, মানুষ ব্যবসা করে তার সংসার পরিচালনা করতে পারবে, ছেলে মেয়েদের লেখাপড়া শিক্ষার আয়োজন করতে পারবে। নতুন নতুন শিল্প কারখানা গড়ে ওঠার পাশাপাশি দেশের জিডিপিতেও ব্যাপক ভূমিকা রাখবে পদ্মা সেতু, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। দীপ্তচন্দ্র পাল, RTV। নওগাঁয় সরকারি অনুমতি ছাড়াই বিক্রি হচ্ছে মানহীন প্রেগন্যান্সি টেস্ট কিট। এসব কিট উৎপাদন ও বাজারজাত করার অভিযোগ উঠেছে নওগাঁর জ্যাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের এক কোম্পানির বিরুদ্ধে। মেয়াদহীন কিট ব্যবহারে প্রতারিত হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। নওগাঁ প্রতিনিধি আরিফুল হক সোহাগের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মৌসুমী রহমান। প্রেগন্যান্সি টেস্ট কিটের প্যাকেটের গায়ে লেখা রয়েছে ফ্যাক্টরি নওগাঁ বিসিক শিল্পনগরী। কোম্পানির নাম জাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানির কিট বাজারে ওষুধের দোকানগুলোতে খুব সহজেই পাওয়া গেলেও খোঁজ নিয়ে জানা যায়
অনেকদিন ধরে বন্ধ রয়েছে এদের উৎপাদন। অভিযোগ উঠেছে মেয়াদহীন এসব কিট দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করে ভুল ফলাফলে বিড়ম্বনার শিকার হচ্ছেন গ্রাহকরা। প্রেগনা নিউজ নামে একটি কিট খরিদ করি, দুঃখজনক বিষয় সেখানে আমি কোনো রেজাল্ট পাইনি এবং এটার দাম হলো মূল্য 65 টাকা, কিন্তু 20 টাকা 25 টাকা পাওয়া যাচ্ছে। এই কিটটা যে বাজারে অ্যাভেলেবল আছে এর গুণমান নিয়ে তো আমার এখন প্রশ্ন জাগতেছে। আসলে আমার সাধারণ কাস্টমারগুলো এখন কি করব? অভিযোগ অস্বীকার করে কোম্পানির পরিচালক জানান, অনুমোদন নিয়েই পরীক্ষামূলকভাবে কিট বাজারে ছেড়েছেন তারা। তবে ওষুধ প্রশাসনের কর্মকর্তা জানালেন, বাজারজাতের অনুমতি দেওয়া হয়নি। দেখি যে ওখানে কোনো ধরনের প্রোডাকশন হচ্ছে না। তথ্য জানলাম যে এটা নাকি বাজারেও নাকি বিপণন হচ্ছে। যেহেতু প্রোডাকশনে হচ্ছে না যেখানে, বিপণন কিভাবে হয়, এটা আমারও প্রশ্ন। আমরা যে প্লট বরাদ্দ দিই তার বহির্ভূত কোনো কর্মকাণ্ড যদি তারা করে থাকে তাহলে বিসিক থেকে তারা আমরা সে ধরনের আইনানুগ ব্যবস্থা নেব। ড্রাগসের রুলস অনুযায়ী, ড্রাগসের যে নীতিমালা সেই অনুযায়ী আমরা ড্রাগ লাইসেন্সের ডিভাইস রুলস আছে, সেই ডিভাইস রুলসের মধ্যে এগুলো পরে আসি। বিষয়টি খতিয়ে দেখে মানহীন ও ঝুঁকিপূর্ণ কিট বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দেখতে চান নওগাঁবাসী। মৌসুমী রহমান, RTV। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিম বাতাস ও ঘন কুয়াশায় ঢেকে পড়েছে পুরো জেলা। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ছে শীত, সেই সঙ্গে কুয়াশা। মাঝরাতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। কুড়িগ্রামে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত 24 ঘন্টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 16.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড ঠান্ডার কারণে কষ্ট বেড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের। এছাড়া মাত্র বেড়ে ওঠা বড় বীজতলা সহ আলুর ক্ষেতে কুয়াশার কারণে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। টাঙ্গাইলের তীব্র শীতে দেখা দিয়েছে সর্দি, জ্বর, নিউমোনিয়া সহ নানা অসুখ। এছাড়া শীত বস্ত্রের অভাবে কষ্টের দিন পার করছেন নদী তীরবর্তী ছিন্নমূল মানুষ। অন্যদিকে চুয়াডাঙ্গায় রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো জনপদ। দর্শক, শীতে বিপর্যস্ত জনজীবনের খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী একরামুল হক সম্রাট। ঘন কুয়াশায় বীজতলা ও শীতকালীন সবজির ক্ষয়ক্ষতি নিয়ে কৃষকরা কি বলছেন? জি সিনথিয়া, আপনি যেমনটি বলছেন, আপনাকে তা একটু জানিয়ে রাখি যে কুড়িগ্রামে কয়েক দফা বন্যা, প্রায় 6 দফা পরপর বন্যায় এখানকার কৃষকরা নাজেহাল অবস্থায় ছিল, তাদের অনেক ক্ষয়ক্ষতি ছিল। তারপরে এই বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতেই তারা শুরু করে এখানকার শীতের সবজি চাষে। তবে আগাম যে সমস্ত সবজি তারা যদিও ঘরে তুলেছেন এবং সেগুলো বিভিন্ন হাট বাজারে নিয়ে গেছেন, কিন্তু তারপরে এখন পর্যন্ত এখানে আলু ক্ষেত তারা অনেকে লাগিয়েছেন, যেটা এখন পর্যন্ত কেবল গজিয়ে উঠেছে। সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে আমন বীজতলা রয়েছে, যে আমন না, বড় বীজতলা। সেই বড় বীজতলা এগুলোতে ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ায় গত কয়েকদিন ধরে অনেকটা মানে সেই শীত পড়ার কারণে কিছুটা কৃষকরা ক্ষতির আশঙ্কা করছেন। তো আপনাকে এটি বলে রাখি যে এই ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ায় কুড়িগ্রামে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আপনি যেমনটি বলছেন যে অত্যন্ত ঠান্ডায় কাতর এখানকার মানুষ, বিশেষ করে 16টি নদ নদী তীরের 4.5 শতাধিক যে মানুষ যারা অত্যন্ত কষ্টে জীবনযাপন করছেন। সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও কোনো সূর্যের মুখ তারা দেখতে পান না, ফলে তাদের যে ঠান্ডায় অত্যন্ত কষ্টে থাকতে হচ্ছে। তো আমি ধন্যবাদ। কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন একরামুল হক সম্রাট। দর্শক, যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিনের সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছে ওয়াশিংটন ডিসিতে ভয়েস অফ আমেরিকার সাংবাদিক ফকির সেলিমের সঙ্গে। সেলিম, স্থানীয় সময় সোমবার থেকে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন প্রয়োগ শুরু হচ্ছে। প্রথমে কারা এই ভ্যাকসিন সুবিধা পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সিনথিয়া। এখন তো যুক্তরাষ্ট্রে রবিবার রাত 12টা, অর্থাৎ সোমবার শুরু হবে আর 1 ঘন্টা পরে। তো সোমবার 12টা থেকে আর যদি হিসাব করি 8 ঘন্টা বা 9 ঘন্টা পরে সোমবার সকাল থেকে শুরু হবে ভ্যাকসিনেশনের কাজ। জেনারেল গুস্তাভ পার্না ইতিমধ্যেই বলেছেন যে 125টি স্থানে অলরেডি দেওয়া হয়েছে, সাইট নির্ধারণ করা হয়েছে। তবে প্রথম ডোজ করোনা কারা পাচ্ছেন এই প্রশ্নে যদি বলা হয়, স্বভাবতই বলা যাচ্ছে যে যেহেতু হোয়াইট হাউসের বিশাল একটি স্টাফ, মানে অনেক বড় বেশ কয়েকজন স্টাফ করোনা আক্রান্ত হয়েছিলেন এবং অসুস্থ হয়েছিলেন,
হোয়াইট হাউস স্টাফদের মধ্যে প্রথম করোনা দেওয়া হবে। এরপরে মিশিগানে কয়েকটি সাইট ঠিক করা হয়েছে, 125টি সাইট 50টি রাজ্যে সোমবারে বিভিন্ন হসপিটালের মাধ্যমে দেওয়া হবে। মঙ্গলবারে দেওয়া হবে 425টি স্থানে সাইটে, আর বুধবারে দেওয়া হবে আরো 66টি সাইটে। তো প্রথমত করোনার টিকা পাচ্ছেন হলো স্বাস্থ্যকর্মী, নার্স, ডাক্তার, হসপিটাল স্টাফ এরা, এবং এবছর শেষ নাগাদ অন্যান্য স্বাস্থ্যকর্মী বাদে ফ্রন্টলাইন কর্মী যারা আছেন তাদেরকে দেওয়ার পরে সাধারণ মানুষের ভিতরে আস্তে আস্তে হয়তো আগামী বছর প্রথম নাগাদ হবে এবং মার্চ নাগাদ 1 কোটি অর্থাৎ 100 মিলিয়ন মানুষকে টিকা দেওয়া যাবে এরকমটি আশা করা হচ্ছে। ধন্যবাদ। কথা বলছিলাম ভয়েস অফ আমেরিকার ফকির সেলিমের সঙ্গে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সকালের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।